জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলেছেন তারেক রহমান। এদিকে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ চাইলেন সালাউদ্দিন আহমেদ। এরপরেই জানাবো মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর রিজভী সহ ১০২ জন। জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সরকারি বাহিনী দ্বারা গুম কমিশনে অভিযোগ দেওয়ার মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে। আরও জানাবো বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা, জানিয়েছেন আসিফ নজরুল। সর্বশেষ জানাবো জেনারেল আজিজের ২ ভাইয়ের এনআইডি কার্ড বাতিল ঘোষণা। সবশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনলেন, এবারে জানাবো বিস্তারিত। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বললেন তারেক রহমান। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। মঙ্গলবার তানজিম সারোয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সোমবার রাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ডোলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নামে সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে, আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ চাইলেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেলেও পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝতে পারবে যে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথেই এগোচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে পারবে। মঙ্গলবার কক্সবাজার শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন সালাউদ্দিন। তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এই সংস্কার কার্যক্রম হবে নির্বাচনমুখী, যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হয়। সে লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি। ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনের বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের সুফল দেশের মানুষের কাছে পৌঁছতে দল মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। সাংবাদিক সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য সাংবাদিক সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর রিজভী সহ ১০২ নেতা। রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের পুরনো এক মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ ১০২ জন অব্যাহতি পেয়েছেন। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মামলা থেকে আরও অব্যাহতি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট মাজারের সামনে পুলিশের কাজে বাধা ও যান চলাচল বন্ধের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৮ জানুয়ারি বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ।
গুম কমিশনে অভিযোগ দেওয়ার মেয়াদ ১৬ দিন বাড়ল। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ই অক্টোবর পর্যন্ত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জানানো যাবে। আগে এই সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা নাসিরউদ্দিন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী বা কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ইমেইলে অভিযোগ দায়ের করতে পারবেন। সকাল 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত অভিযোগ দাখিল করা যাবে। তবে এই সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হয়েছে। হটলাইন নাম্বার 01701662120। টেলিফোন নাম্বারটি হচ্ছে 02588812121। এছাড়া ইমেইল অ্যাড্রেস হচ্ছে educommission.bd@gmail.com edcommission.bd@gmail.com। এর আগে গত 27 আগস্ট আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরপর 15 সেপ্টেম্বর আওয়ামী লীগের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত এই তদন্ত কমিশনের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে প্রতিবেদন জমা দেওয়ার সময়ও বাড়ানো হয়। বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা, বলেছেন আসিফ নজরুল। আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের বিমানবন্দরে ইতিমধ্যে সেবার মান উন্নয়ন করা হয়েছে। আরেকটি সেবা, সেটা আমরা চালু করতে যাচ্ছি। সেটি হচ্ছে বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যে সব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেক ইন করার সময় সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি, ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি, এটা অনেক পরের কাজ। তিনি বলেন, আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা যেটা করব, বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব। তিনি আরো বলেন, কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কিভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রয়োজনে আউটসোর্সিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। আমরা এটি 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমানিত বোধ না করেন, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটি নিশ্চিত করে ছাড়ব। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাইয়ের এনআইডি বাতিল। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র এনআইডি বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিবিসি বাংলাকে নির্বাচন কমিশন পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে তারা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।